সাহেবের সাথে আমার কাজ করার স্কোপ খুব বেশি হয়নি, কম হয়েছে। এখানে অনেক ব্যক্তি আছেন উপস্থিত আজকে যাদের সাথে তরিক সাহেবের সরাসরি কাজ করার অনেক সুযোগ হয়েছে। আমি আমার সেই সুযোগটা একটু কম হয়েছিল। তবে বিভিন্নভাবে আমি জেনেছি, বিভিন্নভাবে আমি শুনেছি। এখন একটু আগে যেটা বলেছি, সাধারণত আমরা রাজনৈতিক সহকর্মীরা যখন একটি অনুষ্ঠান করি, সাধারণত অধিকাংশ ক্ষেত্রে সেগুলো জনসভা বা রাজনৈতিক অনুষ্ঠান হয়ে থাকে। পরিষ্কারভাবে আজকের এটি, যদিও রাজনীতিবিদরা উপস্থিত আছেন, তবে এটি কোনো রাজনৈতিক অনুষ্ঠান নয়। কিন্তু যেহেতু আমরা রাজনীতিবিদ, স্বাভাবিকভাবেই রাজনীতির দু চারটি কথা হয়তো চলে আসবেই। এবং যে মানুষটিকে নিয়ে আজকে আমরা কথা বলছি, উনি একজন সফল রাজনীতিবিদ হিসেবে মানুষের কাছে প্রমাণিত। সেজন্যই রাজনীতির দু একটি কথা চলে আসে। ওনার সম্পর্কে দুটি কথা বলার আগে হয়তো রাজনীতির বিষয়ে আমি দু একটি কথা বলতে চাই। কারণ রাজনীতির সাথে এবং তরিকুল ইসলাম সাহেবের সাথে সম্পর্কটি ওতপ্রোতভাবে জড়িত। একজনের সাথে আরেকজন ওতপ্রোতভাবে জড়িত। এখন যে মানুষটিকে নিয়ে আমরা কথা বলছি, এই মানুষটি সারা জীবন কি করেছেন? পরিষ্কারভাবে যদি বলা যায়, এই মানুষটি এই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করেছেন। উনি যেটি ভেবেছেন, উনি যে বিষয়টিকে ভেবেছেন, যে বিষয়টি দেশের মানুষ এবং দেশের স্বার্থের সাথে সংশ্লিষ্ট, সেখানে উনি কঠোর অবস্থান গ্রহণ করেছেন। একটু আগে এখানে একজন বক্তা বলেছেন যে ৯০-এর স্বৈরাচারের সময় কিভাবে ওনাকে বেশ অনেক দিন গুম করে রাখা হয়েছিল। ওনাকে শুধু, আমি যতটুকু জানি, আমি দেশনেত্রী খালেদা জিয়ার কাছে শুনেছি যে ওনাকে শুধু গুম করেই রাখা হয়নি, সেই সময় উনি যেন স্বৈরাচারকে সমর্থন, ৯০-এর স্বৈরাচারকে উনি সমর্থন দেন, তাদের সাথে উনি যোগদান করেন, তার জন্য তার উপরে অমানবিক শারীরিক অত্যাচার পর্যন্ত করা হয়েছিল। তারপরেও কিন্তু উনি নতি স্বীকার করেননি। আমাদের, আমার এবং আমি সহ এখানে অনেক মানুষ উপস্থিত আছেন যারা এই ২ যুগ আগে 111 নামে আরেকটি ষড়যন্ত্রের সম্মুখীন হয়েছেন। এই 111 এর ষড়যন্ত্রের সময় তরিকুল ইসলাম সাহেব গ্রেফতার হয়েছিলেন, আমাকেও গ্রেফতার করা হয়েছিল। আমরা উভয়ই সেই 111 এর ষড়যন্ত্রের শিকার হয়েছিলাম। আরো অনেকেই নেতাকর্মী আমাদের হয়েছিলেন। আমি এই জন্য বলছি আমার এবং ওনার কথা। একদিন পিজি হাসপাতালে ওনার সাথে আমার দেখা হয়েছিল, খুব স্বল্পকালীন একটি সময়, খুব স্বল্প সময়ের জন্য। স্বল্প সময়ের জন্য দেখা হয়েছিল ওনার সাথে আমার। উনি শুধু আমাকে একটি উপদেশ দিয়েছিলেন, বলেছিলেন, তারেক, নিজেকে শক্ত রাখো, সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। সেদিন উনার এই কথাটা, স্বাভাবিকভাবেই আমি আগে কখনো কারাবরণ করিনি। স্বাভাবিকভাবেই কারাবরণ করাতে কিছুটা তো মন খারাপ হবে মানুষ হিসাবে, বা যেভাবেই বিবেচনা করুন না কেন। কিন্তু উনার এই ছোট্ট কথাটি, কারণ সেই সময় প্রশাসনে যারা ছিল কিছুতেই চাইছিল না যে উনার সাথে আমার বিন্দুমাত্র কোনো রকম কথা হোক। কিন্তু তার ভেতরে উনি জানতেন যে স্বাভাবিকভাবেই আমি একটি মানসিকভাবে হলেও কিছুটা ধাক্কা খেয়েছি। উনি আমাকে সেটা বুঝতে পেরেছিলেন উনি। একজন মুরুব্বি হিসাবে, একজন রাজনীতিবিদ হিসাবে, একজন গার্জিয়ান হিসেবে, যেভাবেই বলি না কেন, উনি বুঝতে পেরেছিলেন। এবং তখন উনি ওই ১ মিনিট সময়ের সদ্ব্যবহার করেছিলেন। উনি আমাকে বলেছিলেন, "তারেক, নিজেকে শক্ত রাখো। ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে।" সেদিন উনার এই কথাটা আমাকে অনেক সাহস জুগিয়েছিল। অনেক সাহস জুগিয়েছিল আমাকে পরবর্তীতে। এখন সকল সম্মানিত উপস্থিতিবৃন্দ, এই যে মানুষটি, যেই মানুষটিকে নিয়ে আমরা এতক্ষণ আলাপ করলাম, এতক্ষণ কথা বললাম, বিভিন্ন বক্তা বিভিন্ন কথা বলেছেন। আমি নিজেও বলেছি যে মানুষটি সারা জীবন, মানুষটিকে আমরা কি হিসাবে চিনি? মানুষটিকে এক বাক্যে আমরা চিনি, একজন যোদ্ধা হিসেবে। যে মানুষটি যতদিন বেঁচে ছিলেন, যতদিন সুস্থ ছিলেন, যতদিন পেরেছেন, উনি চেষ্টা করেছেন এই দেশের মানুষের পক্ষে লড়াই করার জন্য, এই দেশের মানুষের কথা বলার পক্ষে লড়াই করার জন্য, এই দেশের মানুষের রাজনৈতিক অধিকার নিশ্চিত করার লড়াই করেছেন উনি। এই দেশের মানুষের শিক্ষা বলেন, এই দেশের মানুষের মর্যাদা বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বলেন, যে প্রশ্নই এসেছে যা দেশের সাথে জড়িত,
যা দেশের মানুষের স্বার্থের সাথে জড়িত, সেখানেই উনি দাঁড়িয়েছেন সকল সময়। আমরা যদি গত 1-1.5 যুগের ঘটনাগুলো দেখি, আমরা কি দেখতে পাই? বিশেষ করে 2008 সালের থেকে যদি দেখি, আমরা 111-এর পরবর্তী পর্যায় থেকে আমরা দেখেছি কিভাবে কিভাবে একটি স্বৈরাচার দেশের মানুষের কাঁধে চেপে বসেছিল, এবং পর্যায়ক্রমিকভাবে কিভাবে এই দেশের মানুষের প্রত্যেকটি গণতান্ত্রিক অধিকারকে সেই স্বৈরাচার সরকার, এই যে বিগত পতিত স্বৈরাচার সরকার, পলায়নকৃত স্বৈরাচার সরকার, কিভাবে মানুষের একটির পর একটি অধিকারকে তারা ডাকাতি করে নিয়েছিল। আমরা দেখেছিলাম কিভাবে, দেখেছি আমরা, আমাদের এখানে উপস্থিত প্রতিটা মানুষ, আজ এই মাঠে যতগুলো মানুষ উপস্থিত আছেন, প্রতিটা মানুষ সাক্ষী কিভাবে 14 সাল, কিভাবে 18 সাল, কিভাবে 24 সালে দামি বলেন, ভোটারবিহীন বলেন, বা ভোট ডাকাতি বলেন, যেভাবেই হোক না কেন, কিভাবে মানুষের প্রত্যেকটি অধিকারকে ছিনিয়ে নেওয়া হয়েছিল। 2014 সালের আন্দোলনে আমরা দেখেছি আমাদের মরহুম তরিকুল ইসলাম সাহেব কিভাবে অবদান রেখেছিলেন দলকে সংগঠিত করা, মানুষকে, গণতন্ত্রের পক্ষের মানুষকে সংগঠিত করা, কিভাবে আন্দোলনের মাধ্যমে মানুষের অধিকারকে ছিনিয়ে আনতে হয় সেই প্রচেষ্টা উনি নিয়েছিলেন। দলের সাথে থেকে কিভাবে উনি কাজ করেছিলেন, সমগ্র দলের নেতাকর্মী, সারা দেশের মানুষ কম বেশি সেদিন সাক্ষী আছে। প্রিয় সহকর্মীবৃন্দ, এই যে সংক্ষেপে এক লাইন বললাম, উপস্থিতিবৃন্দ, এই যে সংক্ষেপে এক লাইন বললাম যে কিভাবে স্বৈরাচারের সময় মানুষের অধিকারকে ছিনিয়ে নেওয়া হয়েছিল বিগত পতিত স্বৈরাচারের সময়, এবং কিভাবে তরিকুল ইসলাম সাহেব যতদিন জীবিত ছিলেন ততদিন উনি চেষ্টা করেছেন সেই অধিকারকে রক্ষার জন্য মানুষের পক্ষে থেকে লড়াই করার। আজ আমরা সেই মানুষটির স্মরণ সভায় উপস্থিত হয়েছি। এখানে বিএনপির নেতাকর্মীরা যেমন আজকে উপস্থিত আছেন, বিভিন্ন পর্যায়ের, উপর থেকে শুরু করে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা যেমন উপস্থিত আছেন, সেই সাথে একইভাবে মাঠের বিভিন্ন আনাচে কানাচে, বিভিন্ন বিল্ডিং এর ছাদের উপরে বহু মানুষকে আমরা দেখতে পাচ্ছি, যারা হয়তো সরাসরি রাজনীতি করেন না, তবে একটি নীতিতে প্রত্যেকে বিশ্বাস করেন। কি সেই নীতি? সেই নীতিটা হচ্ছে মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করা। প্রিয় উপস্থিতিবৃন্দ, প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা অনেক কথা অনেক জায়গায় শুনি, অনেকে অনেক রকম সংস্কারের কথা বলে থাকেন বা বলছেন, অনেকে অনেক সংস্কারের কথা। আপনারা যদি একটু চিন্তা করে দেখেন, এই দেশের মানুষের পরিবর্তনের জন্য, ভাগ্যের পরিবর্তনের জন্য, এই দেশের পরিবর্তনের জন্য সংস্কারের কথা যদি কেউ বলে থাকে, তাহলে মরহুম তরিকুল ইসলাম সাহেব যেই দলের আদর্শে বিশ্বাস করতেন জীবনের শেষ দিন পর্যন্ত, তার সেই প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলই বাংলাদেশে সংস্কারের যে কথা, সবচেয়ে প্রথম তার সেই প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলই সংস্কারের কথা বলেছে। দেশনেত্রী খালেদা জিয়া 2030 সাল নামে, 2030 ভিশন নামে সংস্কারের কথা বলেছেন। আমরা 2023 সালে দলের পক্ষ থেকে এবং পরবর্তীতে আবার তার কয়েকদিন পরে গণতন্ত্রের পক্ষে যতগুলো দল লড়াই করেছে গণতন্ত্রের পুনরুদ্ধারের জন্য, সকল দল একত্রিতভাবে আমরা 31 দফা দিয়েছি সংস্কারের পক্ষে। প্রিয় ভাই বোনেরা, আজকে এই যে সংস্কার, যেই কথাটি এসছে, এই সংস্কারের মূল উদ্দেশ্য বা লক্ষ্য কি? শুধু কি সংবিধানে, শুধু কি সংবিধানের মধ্যে কতগুলো লাইনের পরিবর্তন, শুধু কি কোথায়, এটিই কি মুখ্য বিষয়? হ্যাঁ, সংবিধানে অবশ্যই বিভিন্ন স্থানে দেশ পরিচালনার জন্য বিভিন্ন যে সকল বিষয় আছে, অবশ্যই সময়ের পরিবর্তিত অবস্থার সাথে, দিন দুনিয়ার পরিবর্তিত অবস্থার সাথে অবশ্যই কিছু সংস্কারের প্রয়োজন আছে। কিন্তু একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি মনে করি, সেটিকেই আমি সংস্কার বলে মনে করি, যেই পরিবর্তনের ফলে এই যে মাঠে হাজারো মানুষ উপস্থিত আছেন, এইরকম সারা দেশে ছড়িয়ে ছিটে থাকা লক্ষ কোটি যারা সাধারণ মানুষ আছে, সেই মানুষের ভাগ্যের পরিবর্তন, অর্থাৎ ভালো পরিবর্তন হবে যেই কাজগুলো করলে, আমি মনে করি সেগুলোই সংস্কার। শুধু বইয়ের কতগুলো লাইন পরিবর্তন করাকেই
একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি সংস্কার মনে করি না। এবং সেই সংস্কারগুলো সাধনের জন্য কি কি করা উচিত, মরহুম তরিকুল ইসলাম সাহেবের যে দল, সেই দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল ৩১ দফার আলোকে সেই কথাগুলো জনগণের সামনে, দেশের সামনে তুলে ধরার চেষ্টা করেছে। প্রিয় ভাই বোনেরা, এটি একজন ব্যক্তির স্মরণ সভা, কিন্তু একটু আগে আমি বলেছি, যেহেতু সেই ব্যক্তিটি দেশ এবং মানুষের জন্য যুদ্ধ করেছেন জীবনের শেষ দিন পর্যন্ত, যেহেতু সেই মানুষটি এমন একটি দলের সদস্য ছিলেন যেই দল দেশ ও মানুষের সাথে কাজ করে, সেই দলটি কিছু প্রস্তাবনা দিয়েছে। বর্তমানে অনেকের কাছ থেকেই আমরা সকলের প্রতি সম্মান রেখেই বলতে চাই, অনেক ব্যক্তি অনেক সংস্কারের কথা বলছেন, তবে এই সংস্কারের কথা সবচেয়ে প্রথম আপনাদেরই এই প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলই দেশ এবং জাতির সামনে উপস্থাপন করেছে। এবং এক বাক্যে সংস্কার বলতে, একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি সেই সংস্কারই বুঝি যেই সংস্কার করলে মানুষের ভাগ্যের পরিবর্তন হবে, যে সংস্কার করলে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে, যেই সংস্কার করলে নারীদের স্বাধীনতা অধিকার নিশ্চিত হবে, যে সংস্কার করলে মানুষের নিরাপত্তা নিশ্চিত হবে, যে সংস্কার করলে দেশের সন্তানেরা সু শিক্ষা পাবে, যে সংস্কার করলে দেশের মানুষ কিঞ্চিত হলেও স্বাস্থ্য সুবিধা পাবে, আমি সেগুলোকেই সংস্কার বলি। প্রিয় উপস্থিতিবৃন্দ, স্মরণ সভায় হয়তো কিছু ভিন্ন কথা আমি বলেছি, কিন্তু আগেই বলেছি একজন রাজনৈতিক কর্মী হিসাবে স্বাভাবিকভাবেই আমি যখন মানুষ দেখব আমার সামনে, সেই মানুষগুলোকে আমি আমার কথা, আমার দলের কথা পৌঁছে দিতে চাইব। একজন রাজনৈতিক কর্মী হিসাবে এটি একটি, বলতে পারেন, আহ, একটি অভ্যাস বলতে পারেন। এখন আমি আজকে ফিরে আসতে চাই, যে ব্যক্তিটিকে নিয়ে আমরা আজকে কথা বলছি সেই ব্যক্তিটি সম্পর্কে আমি দুটি কথা বলতে চাই। প্রিয় উপস্থিতিবৃন্দ, প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশের যে কয়জন রাজনৈতিক ব্যক্তিত্বের অবদানের জন্য বাংলাদেশের জনগণ প্রশ্নহীনভাবে গর্ব করতে পারেন, তাদের অন্যতম হলেন জনাব মরহুম তরিকুল ইসলাম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যে কারণে তাকে অন্য মাত্রায় স্মরণ করেন, বিশেষ করে 2013-14 সালের আমাদের যেই আন্দোলন ছিল, সেই আন্দোলনের সময় যেটি আরো সুন্দরভাবে পরিষ্কারভাবে ফুটে উঠেছে প্রত্যেকটি রাজনৈতিক নেতাকর্মীর সামনে, সেটি হলো তার অসাধারণ সাংগঠনিক দক্ষতা। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমে এই যে শান্তিময় ঐতিহাসিক যশোর জেলা, এই জেলার সকল মানে সর্বস্তরের মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে যিনি সর্বোচ্চ সম্মানের জায়গায় প্রতিষ্ঠিত হয়ে আছেন, যা আমি দেখেছি, যা আজকে এই মাঠ যার সাক্ষী, সেটি হচ্ছেন, সেই ব্যক্তি হচ্ছেন মরহুম তরিকুল ইসলাম। 1946 সালের 16ই নভেম্বর জন্মগ্রহণ করেছিলেন এই মানুষটি। আবার সাধারণত একই রকম হয় না, তবে আমরা তরিক সাহেবের ক্ষেত্রে দেখেছি যে 2018 সালের আরেক নভেম্বরে, 46 সালের 1 নভেম্বরে জন্মগ্রহণ করেছিলেন, 2018 সালের আরেক নভেম্বর, 4 নভেম্বরে তিনি আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন। তার শূন্যতার অভাব বোধ থেকে সকল মানুষের মতন আমিও গভীর বেদনা ও সম্মানের সাথে অনুভব করছি তার এই শূন্যতা। আমি একটু আগেই বলেছি, খুব সংক্ষেপে আপনাদের সামনে দেশের একটি চিত্র বর্ণনা করেছিলাম। আজকের এই অবস্থায় এখনো দেশ এই স্বৈরাচার পালিয়ে যাবার পরে, স্বৈরাচারের পতনের পরে জনগণের যে অভ্যুত্থান, জনতার যে অভ্যুত্থান, এই অভ্যুত্থানের ফলে যে স্বৈরাচার পালিয়ে গেছে,
এই দেশের এই ক্রান্তিকালে, এই ক্রান্তিকাল পালিয়ে যাবার পরে এখনো একটি ক্রান্তিকাল চলছে। বিভিন্ন সময় আমি আমার বক্তব্যে বলেছি, বিভিন্ন নেতৃবৃন্দ বলেছেন যে স্বৈরাচার হয়তো, স্বৈরাচারের মাথা হয়তো পালিয়ে গিয়েছে, কিন্তু তাদের প্রেতাত্মারা সমাজের, প্রশাসনের বিভিন্ন জায়গায় এখনো রয়ে গিয়েছে, এবং সেখান থেকে তারা তাদের বিভিন্ন ষড়যন্ত্রের বীজ বপনের চেষ্টা করছে। এবং সেজন্যই বর্তমান কালকেও, বর্তমান সময়কেও দেশের আমরা ক্রান্তিকাল বলে অবহিত করতে চাই। এবং এই রাজনৈতিক ক্রান্তিকালে তার মতন রাজনৈতিক একজন ব্যক্তির অত্যন্ত অভাব আমরা বোধ করছি। আমি বোধ করছি, কারণ আজকে যদি তার মতন একজন ব্যক্তি থাকতেন, তাহলে স্বাভাবিকভাবেই আমাকে আরো অনেক ভালো, আরো অনেক গুরুত্বপূর্ণ পরামর্শ আমি পেতে পারতাম এমন একজন ব্যক্তির কাছ থেকে, যা দেশ এবং আমাদের দলের জন্য অবশ্যই ভালো কিছু বয়ে আনে। প্রিয় ভাই বোনেরা, আমি তার বিধি আক্তার মাগফিরাত কামনা করছি আজকের এই দিনে, আজকের এই ভাব গম্ভীর দিনে। দীর্ঘ বক্তৃতা করাটা বোধহয় খুব বেশি শোভন হবে না, বরং কিছুটা অমর্যাদাকরও বটে। আমি এই দুইয়ের কোনোটাতেই যেতে চাই না, এবং সেই জন্যই শুধু সংক্ষেপে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং দেশের জন্য তার আরো কয়েকটি অবদানের কথা আমাদের নতুন প্রজন্মের যে সকল সদস্য এই মাঠে উপস্থিত আছেন তাদের সামনে বলতে চাই। এবং একই সাথে এই মাঠে অনেক মানুষ, অনেক প্রবীণদেরকে আমি দেখতে পাচ্ছি। আমি ধরেই নিচ্ছি এই প্রবীণ ব্যক্তিরা তার সাথে একসাথে রাজনীতি করেছেন। সেই প্রবীণদের সাথে তার গৌরবোজ্জ্বল অনেক স্মৃতি আছে। হয়তো সেই স্মৃতি থেকে কিছু আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। তার সুদীর্ঘ রাজনৈতিক জীবন সম্পর্কে আমার খুব সহজ কয়েকটি উপলব্ধি আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। যেমন, যেটি আমি নিজেও চেষ্টা করি ফলো করার জন্য। মরহুম তরিকুল ইসলাম সাহেব কখনোই তৃণমূলের সাথে, কিন্তু একজন রাজনীতিবিদ হিসাবে, রাজনৈতিক কর্মী হিসাবে, পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট হিসাবে উনি তৃণমূলের সাথে তার আত্মিক যে সম্পর্ক, সেটা কিন্তু উনি কখনো বিচ্ছিন্ন করেননি, বিচ্ছিন্ন হতে উনি দেননি। এবং তার এই শিক্ষাটা কিন্তু আমিও চেষ্টা করি ফলো করার জন্য। এটি আমার অবজারভেশন তার সম্পর্কে। তিনি জীবনে কখনোই প্রাচুর্য এবং সম্পদের পেছনে ছোটেননি। বাংলাদেশের যে কিছু রাজনীতিবিদ আছেন, যারা অনেস্ট হিসাবে পরিচিত, জনাব তরিকুল ইসলাম সাহেব তাদের মধ্যে একজন। আমরা যারা আজকে রাজনীতি করি, আমার প্রজন্ম, আমার পরবর্তী প্রজন্ম সহ যারা উপস্থিত আছেন এই মাঠে, যে ইয়াং জেনারেশন যারা উপস্থিত আছেন, সকলকে বলবো আমাদের এখান থেকে তরিকুল ইসলাম সাহেবের এই যে কোয়ালিটি, এখান থেকে আমাদের শেখার আছে অনেক কিছু। জীবনে উনি কখনো আদর্শ বিচ্যুতি হননি, এবং সেজন্যই আমরা দেখেছি 90-এর স্বৈরাচার, পরবর্তী বিগত যে পতিত স্বৈরাচার, তাদের সময় উনি অনেক অত্যাচার নির্যাতন সহ্য করেছেন। কিন্তু উনি যেই নীতিতে বিশ্বাস করেন, যেই দলের প্রতি উনার আস্থা বিশ্বাস, সেখান থেকে কখনোই উনি বিচ্যুত হননি, কোনো কম্প্রোমাইজ উনি করেন নাই। 1962 সালে মাইকেল মধুসূদন কলেজের ছাত্র হিসাবে মরহুম তরিকুল ইসলাম সাহেব আইয়ুব খানের সময়ে কারাবন্দী হয়েছিলেন। 1968-69 সালের পর আরো দুইবার উনি কারাবরণ করেছেন গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়ার অপরাধে। প্রিয় ভাই বোনেরা, মরহুম তরিকুল ইসলাম সাহেব বিএনপির প্রথম আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। তিনি একই সাথে ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব, ভারপ্রাপ্ত মহাসচিব, ভাইস চেয়ারম্যান, এবং জীবনের সর্বশেষ দিন পর্যন্ত তিনি ছিলেন স্থায়ী কমিটির সম্মানিত সদস্য। প্রিয় ভাই বোনেরা, পৃথিবীতে মানুষের অবস্থান ক্ষণস্থায়ী, কিন্তু একজন মানুষ
অমর হতে পারেন তার কীর্তি এবং কর্মে। মরহুম তরিকুল ইসলাম এই অবসরণীয় সম্মানে ভূষিত হয়েছেন তার ভক্ত, অনুসারী এবং গুণগ্রাহীদের ভালোবাসায়। আমি আমার পরিবারের পক্ষ থেকে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আজকের এই দিনে এই মহান নেতার প্রতি আমাদের সশস্ত্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। আল্লাহ, মহান আল্লাহ তাকে করে আমার বক্তব্য আমি শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।